আসসালামু আলাইকুম। আমি রুহুল কুদ্দুস রিফাত, ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ তরফ থেকে। আজকে আমাদের ওয়ালাইকুম নতুন আসসালাম। একটি পর্ব শুরু হচ্ছে, কফি উইথ আব্দুস সোবহান। এখানে আমরা সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রোগ্রাম চালু করছি। যারা অন প্যাসিভে যারা অবদান রেখেছেন বিভিন্ন বিষয়ে, বাংলাদেশে বিশেষ করে যাদের হাত ধরে অন প্যাসিভে আসা, যাদের অবদান অনস্বীকার্য, যাদেরকে সবাই আমরা ধারণ করি, যাদেরকে আমরা মিস করি সবসময়, তেমনই মানুষদেরকে নিয়ে যাদের প্রতিভা আছে, যাদেরকে আমরা সবসময় স্মরণ করি, সম্মান করি, তেমন মানুষদেরকে নিয়ে একটা একটা সাক্ষাৎকার ভিত্তিক প্রোগ্রাম কফি উইথ আব্দুস সোবহান। এটা সাক্ষাৎকার ভিত্তিক একটা প্রোগ্রাম আমরা চালু করছি বাংলাদেশে এই প্রথম, আলহামদুলিল্লাহ। ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ, মানবতার কথা বলে এর ব্যানারে। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি এবং আপনাকে ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা অনুষ্ঠান শুরু করার জন্য এবং আজকে থেকেই এবং আমাকে দাওয়াতের মাধ্যমে শুরু করেছেন, এর জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। কন্টিনিউ প্লিজ। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার সত্যি আপনার মিষ্টি যে আহ, মিষ্টি হাসিটা আমাকে খুবই ভালো লাগে। যে প্রথম দিন যে আপনার সাথে দেখা হয়েছিল সেদিন থেকে আমার খুবই ভালো লাগে যে আপনার হাসিটা চমৎকার। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার পরিবার নিয়ে যদি কিছু বলেন, মানে ফ্যামিলিতে কয়জন আছেন, বাবা মা, বা কোথায় অবস্থান করছেন, কিভাবে চলছে আপনার সংসার, এই বিষয়ে যে ফ্যামিলির ব্যাপারে যদি কিছু বলেন স্যার। ধন্যবাদ। আসলে একান্তই মানে নিজস্ব ব্যাপার, যদিও তারপরেও আমার ফ্যামিলিতে আমার বাবা মা বেঁচে নেই। ওনারা আহ, মারা গেছেন। তো আমার মা মারা গেছে তখন আমি খুবই ছোট, তখন আমি স্কুল গোয়িং না আর কি। তারপরে বাবা মারা যায় যখন, তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমি দুইজনকে হারিয়েছি। আর আমার ফ্যামিলিতে আমরা আহ, 4 ভাই এবং 1 বোন। আর আমি বড়। আর আমার যে ফ্যামিলি, আমার 2টা বাচ্চা আছে, 2টা মেয়ে আছে। একটা ক্লাস 4-এ পড়ে, একটা ক্লাস কেজিতে বলতে পারেন, প্লে বলতে পারেন, আহ, এটাতে পড়ে। আর এই তো ঢাকাতে আছি, বনশ্রী, রামপুরা বনশ্রীতে থাকি। এভাবে যাচ্ছে আর কি। আর থ্যাংক ইউ স্যার। স্যার, আর কিছু করবেন? জি, আমার গ্রামের বাড়ি যশোর জেলার মনিরামপুর থানা। ফ্যামিলিতে তারা গ্রামেই থাকে সবাই। আর আমি বেসিক্যালি ঢাকাতে থাকি আমার পরিবার নিয়ে, আমার 2টা মেয়েকে নিয়ে আমরা এখানেই থাকি আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার যে অনপ্যাসিভে আসার যে গল্প সবাই জানতে চায়, যে স্যার আসলে কিভাবে আসলো। তো এখন আপনার এই অনপ্যাসিভে আসার নিয়ে যদি কিছু, জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, এই জার্নি সম্পর্কে যদি আপনি কিছু বলেন, কিভাবে আসলেন, শুরুটা কিভাবে হলো, এবং এত বিশাল একটা যে কমিউনিটি একটা গড়ে তুললেন, এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন, জার্নি অফ অনপ্যাসিভ। ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। খুবই কঠিন একটা প্রশ্ন। আর জার্নিটাও ছিল খুবই কঠিন। কঠিন মুহূর্ত ছিল আসলে সেই সময়টা সবার জন্য, সকলের জন্য, যে কোনো মানুষের জন্য। কারণ তখন সারা পৃথিবী হোল্ড আপ ছিল। আপনারা জানেন, করোনাকালীন সময়, যে সময় প্যান্ডামিক সিচুয়েশন বলা হয়, সেই সময়টা আসলেই খুবই মানে প্রত্যেকটা মানুষের ঘরবন্দি থাকতে হয়েছে এবং সেই সময়ে কোনো কিছু নতুন কিছু শুরু করাটা খুবই কষ্টের এবং সেই সময়ে ডিসিশন নেওয়াটাও খুব টাফ। এবং ঘরবন্দি থেকে কোনো কিছুর সাথে নিজেকে আসলে জার্নিতে নিজেকে মনোনিবেশ করানোটাও খুবই টাফ। তো সেই জায়গা থেকে আসলে আমরা নতুন কিছু ভাবতে শুরু করি। নতুন কিছু ভাবতে শুরু করে শুধু আমিই না, আমার মনে হয় যে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষজনই ওই সময় নতুন কিছু ভাবতে শুরু করে। কারণ অফিসে যেতে পারে না, নিজের কর্মস্থলে কেউ যেতে পারে না। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা তখন চেঞ্জ হয়ে গেছে যে আসলে কিভাবে ঘরে বসে থেকেই তাকে সকল কার্যক্রমকে পরিচালনা করা যাবে বা করতে পারবে, সেই চিন্তাধারা থেকেই কিন্তু নতুন অনেক কিছু সৃষ্টিও হয়েছে। তখন থেকে অনেক প্রযুক্তিগত দিক থেকেও অনেক কিছু সৃষ্টি হয়েছে। যেমন আমাদের
দেই যে আমরা ওখানে একটা প্রোগ্রাম করতেছি, আপনি আছেন আপনার জায়গায়, আমি আছি আমার জায়গায়। তো আমরা এই যে ঘরে বসেই দুজনে যার যার জায়গায় বসেই আমরা যে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারতেছি এবং সারা পৃথিবীর মানুষ সেটা কিন্তু উপভোগ করতে পারতেছে। এবং এখানে যদি আমরা আমাদের অফিসের কাজই যদি করতে পারতাম ঘরে বসে, তাহলে ওই সময় কিন্তু এই থিঙ্কিংটা চলে আসে এবং সেই সময় জুম নামক এই যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনের কিন্তু জন্ম হয় এবং সেই সময় থেকে আমরা ওইটাকে ব্যবহার করে কিন্তু আমাদের সকল কার্যক্রম কিন্তু করতে থাকি, আমরা শুরু করি। তো এটা আমাদের খুব অ্যাট্রাকশন করে। তাছাড়া ওয়ান প্যাসিভ আমাদের তখন 2টা ভিডিও ছিল, অ্যাশমোপারে স্যারের অডিও ক্লিপ ছিল। তো সেখানে আসলে স্বপ্নের কথা বলা হতো এবং ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনার কথা উনি বলতেন, ওই ভিডিওতে ছিল। এবং আমরা যেহেতু সবাই যারা স্বপ্নবাজ মানুষ, তো তারা কিন্তু সবসময় এই স্বপ্নের কথা যখন পায় বা ভবিষ্যৎ নিয়ে যখন ভালো কিছু দেখে সেই স্বপ্নের মধ্যে, তখন যে কোনো লোকই কিন্তু সেটাকে লুপে নেবে। তো আমি যখন অনপেসিভের এই ধরনের একটা স্বপ্নের কথা এবং তার যে দূরদর্শিতা এবং এই সময়ে যে আমার নিজের সাথে অনেকটা মিলে যায়, যে আমিও আসলে ছোটবেলা থেকে অনেক স্বপ্নবাজ মানুষ এবং সেই অনুযায়ী পথ চলছি, অনেক স্ট্রাগল করেছি জীবনে। তো এখন অনপ্যাসিভটা আমার সাথে কেন জানি মিলে যায়। আমার মনে হয় যে যে আমার যে লক্ষ্য, আমি মনে হয় অনপ্যাসিভের সাথে থাকলে সেটা খুব খুব ভালোভাবে অ্যাডপ্ট করতে পারবো এবং আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো। তো যখন এই ধরনের ম্যাচিং হয়ে যায়, তখন আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি যে মানে অনপ্যাসিভ আমার জন্যে এবং আমি এখানে শুরু করি। তো সেই থেকেই আমি আসলে জার্নিটা শুরু করি এবং খুব কঠিন মুহূর্ত থেকে শুরু করছি, কিন্তু কষ্ট, স্ট্রাগল পিরিয়ড তো থাকবেই। একটা ভালো কিছু যখন আপনি করতে যাবেন, তখন সেখানে স্ট্রাগল পিরিয়ড থাকবেই, আর সেটাকে মেনে নিয়েই কিন্তু কাজ করতে হয়। আর আমিও সেটা করার চেষ্টা করেছি। হয়তো মানে আরো বেটার থেকে বেটার করতে পারতাম, কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনের কারণে হয়তো সেটা হয় নাই, বা আরো বড় কিছু করতে পারতাম যেটা হয়তো আমাদের ওই বাধ্যবাধকতার কারণে সেটা পারি নাই। তবে আল্লাহ যেটা করেন সেটা অবশ্যই মঙ্গলের জন্য করেন। হয়তোবা সেই সময় যেটা হয়েছে সেটা হয়তো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল, বা সেই সিচুয়েশনটাই হয়তো আমাকে এই অনপ্যাসিভটাকে গ্রহণ করার জন্য পারফেক্ট ছিল। আল্লাহ তাআলা হয়তো সেই সিচুয়েশনটা আমাকে দিয়েছেন এবং আমি হয়তো ওই সময় গ্রহণ করবে, এটাই আল্লাহর ইচ্ছা ছিল। সে কারণে হয়তো গ্রহণ করছি এবং সেই সাথে সাথে আজ পর্যন্ত আমি অনপ্যাসিভের সাথে আছি। এবং অনপ্যাসিভ আপনারা দেখতেছেন, সবাই দেখতেছে পৃথিবীর যে অনপ্যাসিভ কি ঘটনা ঘটতে যাচ্ছে এবং সারা পৃথিবীর মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তো আমরা আছি সাথে এবং অনপ্যাসিভ খুব পজিটিভ জায়গায় এখন আমরা বিলংস করতেছি। তো এটা ভালো লাগে আর কি। তো আমার মনে হয় না যে আমি এত স্ট্রাগল করেছি বা এত কিছু করেছি সেটা আমার জন্য খুব কষ্ট, এখন মনে হয় না অত কষ্ট। কারণ অনপ্যাসিভ অনেক কিছু দিচ্ছে, মানি ইজ নট ফ্যাক্ট, বাট অনেক সম্মান, অনেক বিশাল একটা পরিচিতি। যেমন আপনি দেখেন যে আজকের সারা পৃথিবীতে যত অনপ্যাসিভিয়ান্স আছে, প্রত্যেকের একটা পরিচিতি, বা এই যে একটা সুন্দর পরিবার, এই রকম একটা বড় পরিবারের অংশ হতে পারছে, এটাই তো অনেক কিছু আমার কাছে মনে হয় আর কি। ধন্যবাদ আপনাকে এই কোশ্চেন করার জন্য। এটা আসলে অনেক কিছু বলার আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলা যাচ্ছে না। থ্যাংক ইউ স্যার, আপনি যা বলেছেন এটা অনেক, আপনার অনেক গল্প আছে, সেটা আপনি ইনশাআল্লাহ বিজয়ের মঞ্চে বলবেন। আমরা নেক্সট একটু জানবো স্যার, অনেকেই মানে অনপ্যাসিভ নিয়ে অনেক দৃষ্টিভঙ্গি তারা করে। আপনি আজ বাংলাদেশের মেন্টর হিসাবে আপনার দৃষ্টিভঙ্গি কি অনপ্যাসিভ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি যদি আপনি একটু সংক্ষেপে বলতেন। অনপ্যাসিভ নিয়ে আমি অবশ্যই সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি। আমার প্রথম থেকে আজকে পর্যন্ত আমি এক চুল পরিমাণও আমার দৃষ্টিভঙ্গি আমি নড়চড় করতে পারি নাই, এবং নড়চড় হয় নাই বলে আজকে এত বড় জায়গা। কারণ অনপ্যাসিভ যে বিষয়টা সেটা একদম বিলিভের উপরেই স্ট্যান্ড বাই আছে, এবং সেই শুরু থেকে আমার যে বিলিভটা কাজ করতো এখন পর্যন্ত সেই বিলিভটা কাজ করে। আর দৃষ্টিভঙ্গি আমি সবসময় পজিটিভ মাইন্ডেরই লোক, আর অনপ্যাসিভকে আমি কখনোই নেগেটিভভাবে দেখি নাই। কারণ আমি সবসময় কিন্তু ওই যে চিন্তা করি এটাই, যে যা কিছু হচ্ছে, কারণ একটা কোম্পানির সিইও বা তার ম্যানেজমেন্ট কখনোই তার কোম্পানিকে
খারাপভাবে গড়ে তুলবেন না, এটা বিশ্বাস করতে হবে। এবং সিওকে বিশ্বাস করি, নিজেকে বিশ্বাস করি, এবং কোম্পানির যে সিস্টেমের সাথে কাজ করতেছে সেটাকে বিশ্বাস করি, এবং এটাও বিশ্বাস করি যে আমাদের সবার প্রিয় মিস্টার অ্যাশমুফারে অবশ্যই অবশ্যই উনি টেকনিক্যালি অনেক সাউন্ড এবং অনেক মেধাবী মানুষ। উনি যেটা করতেছেন সেটা অবশ্যই আমাদের ভালোর জন্যই করতেছেন। হয়তো এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন, আমাদের হয়তো অনেক কষ্ট হয়েছে, হয়তো অনেকে বলবেন যে আমরা এখনো পর্যন্ত আর্নিং পেলাম না, তাহলে কি পেলাম বা কি হচ্ছে, কিন্তু আসলে এটাও আমাদের বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাসটা রাখতে হবে যে কোম্পানি এ যাবৎকাল যা কিছু করেছেন অবশ্যই আমাদের সকলের ভালোর জন্য করেছেন। এই বিশ্বাসটা যদি থাকে তাহলে আপনি ওয়ানপ্যাসিভকে বুঝতে পারবেন, বুঝতে সহজ হবে, এবং ওয়ানপ্যাসিভের সাথে থাকতে বিশেষ করে সহজ হবে, এবং ওয়ানপ্যাসিভ নিতে পারবেন ভালোভাবে, ওয়ানপ্যাসিভকে পজিটিভলি নিতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি সেটা না নেন তাহলে হয়তো ছিটকে যাবেন, ভালো কোনো জায়গা থেকে ছিটকে যাবেন। সেটা ওয়ানপ্যাসিভ হোক আর যাই হোক, আপনি পজিটিভলি নিলেই ভালো কিছু হবে আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার ধারাবাহিকভাবে আপনাকে প্রশ্ন করছি। ঠিক আছে সমস্যা নাই। আকারে এটা যেহেতু প্রচার হবে, আমরা এটা সোশ্যাল মিডিয়া দিব না, এটা আমাদের গ্রুপগুলোতেই থাকবে ইনশাল্লাহ। স্যার আপনাকে 10টা প্রশ্ন করবো বলেছিলাম, আরেকটা প্রশ্ন আমরা চলে যাচ্ছি। ওয়ানপ্যাসিভ কি পারবে আমাদের স্বপ্ন পূরণ করতে, স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে? হ্যাঁ, আগের সাথে আমি বলি, আগের সাথে আমি একটু তাল মিলিয়ে বলতে চাই যে স্বপ্ন পূরণ করতে পারবে, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে। আদারওয়াইজ আমরা ভেঙে পড়ব আর লাইনচ্যুত হব। হ্যাঁ, এখন একটা ট্রেন যখন আপনার মানে মনে করেন এই কমলাপুর স্টেশন থেকে আপনার সেটা ধরেন কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে, তো এখন ওই ট্রেনটা যদি তার মনে করেন যে চিন্তা করে যে আমার মাঝখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আপনার পৌঁছাতে পারবে না, তেল ফুরায় যেতে পারে, হ্যাঁ, বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে ট্রেনটা কিন্তু আর ছাড়বে না, বা ট্রেনটা কিন্তু মানে বিলম্ব করবে, বা কোনো সমস্যা হবে, সে কিন্তু মানে যেতে পারবে না, সামনে আগাতে পারবে না। বা একটা মানুষ যখন মানে সে যদি আগে থেকেই বুঝতে পারতো তার ভবিষ্যৎ, তাহলে সে কিন্তু কখনোই সামনে বাড়াতে পারতো না। এবং ভবিষ্যতে আমরা মরে যাব, প্রত্যেকটা মানুষ মরে যাবে, কখন কার মৃত্যু হবে কেউ জানে না। সুতরাং যদি আমরা জানতে পারতাম যে আমার মৃত্যুটা আমি বের হলে, বাসা থেকে বেরোলেই হবে, বা আমি মসজিদে নামাজ পড়তে পড়তে আমার মৃত্যুটা হবে, তাহলে মানুষ কিন্তু মসজিদে ওই দিন যেত না মরার ভয়ে, বা আমি বাইরে বের হতাম না মরার ভয়ে। তো সেই জন্য আপনার বিশ্বাস থাকতে হবে যে আমি অবশ্যই অনপ্যাসিভে আমাদের জীবন আমাদের ভালো হবে, এবং অনপ্যাসিভের জায়গা থেকে আমরা সাকসেসফুল হব, এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের রাখতে হবে। এবং অনপ্যাসিভের সিও যে উনি বলেছেন যে আমি অবশ্যই এই সাকসেস হবে আমার, এবং আমি সাকসেসের দ্বার প্রান্তে আছি অনেক সময় উনি বলেন। আবার উনি বলেন যে কেউ এটাকে ধ্বংস করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আমি সেইভাবেই কিন্তু উনি গঠন করতেছেন। তো সেক্ষেত্রে উনার যে বিশ্বাসটা, উনি অনেক সময় বলেন যে ডু ইট, মানে অবশ্যই এটা মানে মৃত্যুর আগ পর্যন্ত উনি চেষ্টা করে যাবেন। হ্যাঁ, বা উনি বলেন যে আমি প্রত্যেকদিন মরতেছি আবার জন্মগ্রহণ করতেছি। আবার উনি বলেন যে ডু অর ডাই, মানে এই কথাটা তো আসেই। তারপরে উনি বলেন উই আর সো ইন ইট টু উইন ইট। এই যে কথাগুলো আসে, এই কথাগুলো কিন্তু আসে ওই বিশ্বাস থেকে, এবং উনি ওইটা পারবেন। এই যে ওনার কনফিডেন্স, এই কনফিডেন্স ওনার যেমন আছে, প্রত্যেকটা ফাউন্ডারই এই বিশ্বাস, এই থট, এই থিঙ্কিং লেভেলটা থাকতে হবে। তাহলেই দেন আমরা জয় করতে পারবো। কোম্পানি একা না, এই 14 লক্ষ ফাউন্ডার একটা পরিবার, তার ম্যানেজমেন্ট টিম একটা পরিবার। এই পরিবারকে নিয়ে উনি পথ চলতে যাবেন। ধরেন আপনি আপনার পরিবার নিয়ে আপনি সংসার পরিচালনা করতেছেন, এখন সেখানে যদি প্রত্যেকে এক একজন যদি এক এক রকমের হয়, তাহলে আপনার পরিবারটা মেনটেন করতে অনেক কষ্ট হবে। প্রত্যেকে অন্তত গার্ডিয়ান যিনি থাকেন, তার কর্তা যিনি থাকেন, অবশ্যই তাকে ফলো করে তার নির্দেশনা অনুযায়ী সবাই কিন্তু পরিচালিত হয়। আর যত বেশি ওই পরিবারের কর্তার প্রতি আন্তরিক থাকে ওই পরিবার মেনটেন করতে, তত বেশি সহজ হয়। তো সেক্ষেত্রে আমাদের মিস্টার মুফারে, ওনাকে আমরা যত বেশি ফলো করব, ওনার
আহ, মতো করে আমরা চলতে পারবো, তত বেশি কিন্তু আমাদের পরিবারটা আরো সামনের দিকে দ্রুত গতিতে সাকসেসের দিকে এগিয়ে যাবে, আমি এটা মনে করি। থ্যাংক ইউ স্যার। এখন স্যার আপনার আপনার ব্যাপারে প্রশ্ন করি, অন প্যাসিভ নিয়ে আপনার স্বপ্ন কি? ওয়ান প্যাসিভ নিয়ে আসলে আমার অনেক স্বপ্ন আছে, কিন্তু সব স্বপ্নের কথা আমি বলবো না, কারণ আমি যদি আমার স্বপ্নের কথা বলি তাহলে আমার স্বপ্ন চুরি হয়ে যাবে। স্বপ্ন চুরি এটা একটা বিশাল চুরি, এই চুরি আমি হতে দেব না, কারণ এই দোষে আমি সবাইকে দোষী করতে চাই না। আমার স্বপ্ন আছে, আমি কিছু কিছু শেয়ার করতে পারি, সব কিছু শেয়ার করব না। অবশ্যই আমি অন প্যাসিভে যারা আমাদের ফ্যামিলিতে আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা ফাউন্ডার আছে আমাদের ফ্যামিলিতে আছে, তাদেরকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে। তাদেরকে নিয়ে আমাদের যেমন আমার পরিবারের প্রতি আমার স্বপ্ন আছে, তারপরে আমার প্রতিবেশীদের প্রতি আমার স্বপ্ন আছে, সেরকম আমার এলাকার প্রতি আমার স্বপ্ন আছে, আমার জেলার প্রতি আমার স্বপ্ন আছে, আমার দেশের প্রতি আমার স্বপ্ন আছে। এইভাবে করে আমার পুরা অনপ্যাসিভের পরিবারের প্রতিও আমার স্বপ্ন আছে। তো এইভাবে করে আমার স্বপ্ন আছে, এবং অবশ্যই সেটা হিউম্যানিটেরিয়ান স্বপ্ন। এছাড়াও ধরেন অনেক স্বাস্থ্য উন্নয়ন, তারপর অর্থনৈতিক, হ্যাঁ, বেসিক, তারপরে খাদ্যবস্তু, এরকম বাসস্থান, এরকম অনেক যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো অন্তত জানি মানুষ সহজে পায়, এবং সবাই যেন সেই জায়গা থেকে কেউ বঞ্চিত না হয়, অন্তত কেউ যেন না খেয়ে না মরে। তারপরে ধরেন এরকম বিষয়গুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো বাদবাকি আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার অবশ্যই রাজি খুশি থাকলে, আর আমাদেরকে যদি সেই রকম সামর্থ্য দেয় তাহলে অবশ্যই আমরা সেটা করব, এই ইচ্ছা আমার আছে। থ্যাংক ইউ স্যার। স্যার একটু আসা যাক হিউম্যানিটির দিকে। আমাদের আজকে দেখছেন ব্যানারটা ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ, হিউম্যানিটি নিয়ে কাজ করছে, মানবতার কথা বলে। সেই হিসাবে আপনাকে প্রশ্ন করব, হিউম্যানিটি বলতে আপনি কি বুঝেন? হিউম্যানিটি আসলে অবশ্যই হিউম্যানিটি শব্দের অর্থ হলো মানুষের প্রতি মানুষের যে দায়বদ্ধতা, মানুষের প্রতি মানুষের যে মানে আন্তরিকতা, মানুষের মানে সাথে যে একটা মানে মনুষ্যত্ব বোধ, যেটা মানবিকতা, যেটা সেটাকে প্রকাশ এবং সেটা দেখানো, সেটা মানুষের প্রতি মানুষের থাকা। হ্যাঁ, শুধু মানুষের প্রতি মানুষের থাকা সেটা না, প্রত্যেকটা প্রাণী থেকে প্রাণী, জীবন থেকে জীবনের প্রতি মানুষের যে একটা মানে মানবিকতা। হ্যাঁ, যেমন একটা জীবের প্রতি মানুষের মানবিকতা থাকতে হয়, হ্যাঁ, প্রাণীর প্রতি, যে কোনো প্রাণীকুলের প্রতি মানুষের মানবিকতা থাকতে হয়, পরিবেশের প্রতি মানুষের মানবিকতা থাকতে হয়, সবকিছুর প্রতি মানুষের যে মানবিকতা থাকতে, এটাই হিউম্যানিটি। তো এখন প্রত্যেকটা জায়গায় আমাদের বিচরণ করতে হবে এবং সেই মানসিকতাও থাকতে হবে। হ্যাঁ, এবং এই মানসিকতার সাথে সাথে সেইটা যদি আমরা বাস্তবায়নের দিকে ধাপিত হই তাহলে সেটা হিউম্যানিটি অবশ্যই বাস্তবায়নও হবে, এবং আমরা যেখানে হিউম্যানিটি নাই সেখানে আমাদের মানে আমাদের সেখানে বলতে হবে, বা সেখানে আমাদের জাগ্রত করতে হবে, এই মানবিকতাটাকে পৌঁছায় দিতে হবে, প্রচার করতে হবে। এরকম অনেক কিছু কাজকর্ম আছে হিউম্যানিটির সাথে, সেগুলো আসলে হিউম্যানিটি। তার মধ্যে যেমন ধরেন আমাদের বাংলাদেশেই আমি আপনাদেরকে বলি, যেমন মায়ানমার থেকে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক রোহিঙ্গারা বসবাস করছে। তারা কিন্তু ওই দেশে বেঁচে থাকা তাদের জন্য খুব কষ্টদায়ক ছিল, হয়তো তাদের অনেকের পরিবারের অনেককে মেরেও ফেলছে। তারা না পারতে কিন্তু কি করছে, বর্ডার পেরিয়ে আমাদের দেশে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এবং সেখানে যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের প্রশাসন তাদেরকে যদি আশ্রয় প্রশ্রয় না দিত, আজকে তারা খাবার খাচ্ছে, তারা এখানে সুন্দর মতো জীবনযাপন করতেছে। যদিও সুন্দর মতো হচ্ছে না, কিন্তু যতটুকু অন্তত ওই দেশে মরে যাওয়ার চাইতে বেঁচে আছে এতটুকু তো ভালো, মন্দের ভালো আছে। তো এই যে দেখাচ্ছে বাংলাদেশ সরকার, সেটা একটা হিউম্যানিটেরিয়ান, সেখানে আমাদের এটা একটা মানবিকতা। তারপরে ধরেন আপনার এই যে কিছুদিন আগে আপনার রিমেল একটা ইয়া গেল, যেমন আপনার জলোচ্ছ্বাস বলেন বা বন্যা বলেন, যাই হোক, এটা জলোচ্ছ্বাস বা
ঘূর্ণিঝড় টর্নেডো বলেন, ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়, রিমল। হ্যাঁ এরকম আর কি, রিমেল। তো এই যে আসলো এরকম কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ, এগুলো কিন্তু মাঝে মধ্যেই আসে। তো এইগুলো মানুষের জন্য অনেক ধরনের প্রতিবন্ধকতা, তাদের জীবন চলার পথে কিন্তু অনেক সমস্যা হয়, বা ঘর বাড়ি থাকে না, খাদ্য বস্ত্র থাকে না, তারপর অনেকে মারা যায়, তারপরে দেখা যাচ্ছে মানে জমি জায়গা নদীতে চলে যাচ্ছে। তো এই যে মনে করেন একটা ডিজাস্টার টাইম তাদের পার করতে হয়, হ্যাঁ, বারবার তাদের ঘর ভাঙতে হয় আবার গড়তে হয়। এই যে তারা সবসময় নিজেদের একেবারে জীবন মরণের সাথে সবসময় লড়াই করে চলেছে, এটা এই যে এইখানে যে মানুষ যা তাদের পাশে দাঁড়াচ্ছে, এটাই হলো মানবিকতা, এটা হলো হিউম্যানিটেরিয়ান। তো এরকম ভাবে অনেক উদাহরণ দিলে দেওয়া যায়। তো মানবিকতা অনেক টাইপের আছে। তো সব জায়গায় আসলে বিচরণ করার ক্ষমতা সবাইকে দেয় না, কিন্তু আমাদের অবশ্য চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়। সেই চেষ্টাটুকু আমাদের থাকবে। অনপেসিভে যারা আমরা ফাউন্ডার আছি, প্রত্যেকের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে সবাই মিলে সবার পাশে দাঁড়াতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। তো আমার দৃষ্টিতে এটাই হলো মানবিকতা, যে যখন যেখানেই আমরা পারবো মানুষের কল্যাণে বা তাদের অসহায়ত্বর থেকে মানে যেন একটু সহযোগিতার হাত বাড়াতে পারা যায়, সেটাই হচ্ছে আসলে মূলত মানবিকতা বা হিউম্যানিটি বলতে পারি। থ্যাংক ইউ স্যার। স্যার, এখন যে প্রশ্ন করতে যাচ্ছি সেটা আপনার স্বপ্নের সাথেই মিল আছে, তারপরেও একটু বলি, হিউম্যানিটি নিয়ে আপনার স্বপ্ন কি? ওই তো ওই আগে যেগুলো বলছিস তার সাথেই তাল মিলেই বলতে হবে, কারণ হিউম্যানিটি নিয়েই আসলে আমি বেসিক্যালি কাজ করতে চাই, এবং আমার অনেক স্বপ্ন আছে, হিউম্যানিটি নিয়েই স্বপ্ন আছে, এবং এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমার অনেক প্ল্যানও আছে, যেগুলো আমার স্বপ্ন। তো এগুলো আসলে বলতে চাই না, তারপরে বলবো যে হ্যাঁ এগুলো অবশ্যই করব, তবে আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়েই করব। মানুষের কল্যাণে পাশে থাকার চেষ্টা করব। এবং আমি আসলে বেসিক্যালি এতিম বলতে পারেন, যদিও এখন আমি বড় হয়ে গেছি, বাবা মা সবারই নাই, সবাই এতিম যাদের বাবা মা নাই, কিন্তু আমি ছোটবেলা থেকে এতিম। সুতরাং ছোটবেলা থেকে যেহেতু আমি এতিম, তাহলে এতিম আসলে যারা থাকে তারা কিন্তু অসহায় অবস্থায় থাকে। কারণ পৃথিবীতে যারা আসার পরেই যারা বাবা মাকে হারায়, তারা আসলে পৃথিবীতে অসহায় বোধ করে, অসহায় হিসেবে থাকে, এবং তাদের পাশে দাঁড়ানোর মতো হয়তো অনেকে থাকে, কিন্তু তারা সবসময় নিজেদেরকে অসহায় বোধই করে। এবং তারা এই যে তাদের পাশে যদি থাকা যায় বা তাদের জন্য যদি কিছু করা যায়, এটা আর একটা মানবিকতার উদাহরণ হয়ে দাঁড়ায়। তো সেটা যদি করা যায় তাহলে অনেক ভালো, এবং সেগুলো নিয়ে অনেক প্ল্যান আছে। এগুলো আমার স্বপ্ন, তাদের জন্য কিছু করার। এবং শুধু তারাও না, আসলে যারা বার্ধক্যে চলে যায় তারাও অসহায় অবস্থায় পড়ে যায়, কারণ মানুষকে দুর্বল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো যে সময় যেভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, অসহায়ত্বের পাশে দাঁড়ানো যায়, সেটাই মানবিকতা। এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা, এবং সেগুলোই আমি করতে চাই। এটাই আমার স্বপ্ন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার ব্যাপারে বলা হয় যে আপনার কমিউনিটিতে সবচেয়ে বেশি ফাউন্ডার বাংলাদেশে আছে, লক্ষাধিক ফাউন্ডার আপনার কমিউনিটিতে আছে। এই লক্ষাধিক ফাউন্ডারকে আপনি ম্যানেজ করেন বা কিভাবে তাকে কন্ট্রোল রাখেন আর কি? মানে অনেক নেগেটিভিটি পজিটিভ সবকিছু মিলে আর কি আপনার কাছে অনেক গ্যাঞ্জাম হয় আর কি আপনার সাথে। এগুলো সব ম্যানেজ করেন কিভাবে? এত বড় কমিউনিটি আপনি ট্যাকেল দিন কিভাবে? এটা একটু জানার ইচ্ছা ছিল। ধন্যবাদ। আসলে ওই দিন আমি একটা পেপার বা হয়তো বা কোনো একটা জায়গায়, হয়তো বা সোশ্যাল মিডিয়া তো হতে পারে, দেখলাম যে একটা ফ্যামিলিতে 125 জন মানুষ আছে একটা ফ্যামিলিতে, এবং তার কতজন মানে 18, 20, 22 জন বউ আছে, এবং তার থেকে জন্মগ্রহণ করে প্রায় এরকম মানে কত জনে একটা লোকের একটা পরিবার, তার বিশাল বিল্ডিং আছে, ওই বিল্ডিং এই তারা সব থাকে, একসাথে রান্না বাড়া করে এবং একসাথে খাবার খায়, আবার একসাথেই যারা কর্মক্ষম তারা কর্মক্ষেত্রে যায়। তো এইভাবে কিন্তু তার একটা সুন্দর একটা সিস্টেম করে নিছে, যে সে এভাবে তার পরিবারটাকে মেনটেন করে, একই সাথে থাকে, এখনো পর্যন্ত তারা আলাদা হয় নাই, মানে ছত্রভঙ্গ হয় নাই।
তো অনপ্যাসিভও অবশ্যই আমরা একটা পরিবার, এটা ঠিকই, কিন্তু আমরা কিন্তু একটা বন্ধনে আবদ্ধ এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা আন্তরিকতা, ইন্টিমেসি আছে। হ্যাঁ, তো আমি শুধু যে আমার টিমের মধ্যেই আমার বন্ধন, আমার আন্তরিকতা আছে ব্যাপারটা তাও না। বাংলাদেশে অনেকগুলা কমিউনিটি আছে অনপ্যাসিভের, আমরা যেহেতু সবাই একটা পরিবারের, কিন্তু আলাদা আলাদাভাবেই কিন্তু লিঙ্ক নিয়ে এসে দেশে কিন্তু অনেক কমিউনিটি তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে আমি অনেকে হেল্পও করেছি ফাউন্ডার নেওয়ার ক্ষেত্রে, কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে, পেমেন্ট করার ক্ষেত্রে শুরুর দিকে হেল্পও করেছি। আলাদা আলাদা বিচার করি নাই, কিন্তু আমি এটা করেছি। তো একসাথে থাকার চেষ্টা করেছি, আলাদাভাবে দেখি নেই এবং কখনো দেখবো না। কিন্তু আমার যে কমিউনিটিটা আছে, অবশ্যই আমার কমিউনিটির সাথে আমার একটা বন্ধন আছে এবং যা আমি যেভাবে শুরু করেছিলাম, শুরুর দিক থেকে যাদেরকে নিয়ে আমি পরিচালনা করেছিলাম, এবং আজকে হয়তো এত বড় পরিসরে কমিউনিটি, সবাইকে হয়তো আমি চিনি না, কিন্তু একটা চেন অফ কমান্ড তো আছে। তো সেক্ষেত্রে আমি যাদেরকে নিয়ে আসছিলাম তাদের মাধ্যমেই যেহেতু পরে সবাই আসছে, তো সেক্ষেত্রে আমি যারা বেসিক্যালি আমি যাদেরকে নিয়ে শুরু করেছিলাম তাদের সাথে আমার একটা রিলেশনশিপ আছে। সেই জায়গা থেকে অবশ্যই আমি আমার জায়গা থেকে ইনফরমেশন বলেন, তাদের সাথে রিলেশন রাখা বলেন, সব কিছু রেখে চলেছি এবং এখনো অবধি পর্যন্ত আছে। এবং সেইভাবেই মানে কুইকলি আমরা যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা একে অপরের কাছাকাছি আসতে পারি। যেহেতু একটা পরিবার, তো এক জায়গায় ধরেন মানে কথায় আছে না যে আপনার শরীরের যদি যে কোনো একটা জায়গায় চিমটি কাটেন, তাহলে কিন্তু আপনার পুরা শরীর টের পেয়ে যায় যে আপনি মানে আপনাকে কোনো একটা জায়গায় আঘাত দেওয়া হয়েছে বা চিমটি কাটা হয়েছে। তো এরকমই আমার পরিবারের ভিতরে কোনো একটা জায়গায় সমস্যা হলে আমি টের পাই, বা আমার কোনো সমস্যা হলে তারা টের পায়। এইভাবে কিন্তু আমাদের বন্ধনটা, এবং আমরা এভাবেই মেনটেন অবস্থায় আছি। তো আমার মনে হয় সামনে আরও অনেক অর্গানাইজড হতে পারবো আমরা, অনেক সিস্টেম সামনে আরও আসবে এবং কোম্পানি যখন রান করবে তখন অবশ্যই একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে, এবং সেই সিস্টেমটাকে আমরা ফলো করলে আরও আমরা অর্গানাইজড হতে পারবো। অনেককে হয়তো চিনি না, বা অনেকের সাথে হয়তো এরকম টাচে আমরা থাকতে পারি না ঠিকই, কিন্তু কোনো না কোনোভাবে আমরা একে অপরের সাথে জড়িয়ে আছি। সুন্দর একটা পরিবার আমরা আছি, আমার কাছে এরকম মনে হয়, এবং সেভাবেই আমরা মেনটেন হচ্ছি একে অপরের দ্বারা। স্যার, আপনাকে দেখেছি স্যার যে যেমন বাংলাদেশে বা অনপ্যাসিভের কোনো সময় আঘাত আসলে আপনি সকল লিডারদেরকে ডেকে, আমি নিজেও থেকেছি আপনার সাথে, যে কল করে রাত 12টা হোক 1টা হোক, আর্জেন্সি কল করে আপনি একটা ইমার্জেন্সি কল, একটা গ্রুপও ছিল আপনার, সেটা পরে হয়তো কোনো কারণে বন্ধ রেখেছেন। তো এই যে সবাইকে নিয়ে যে একটা সমস্যার সমাধান করার যে আপনার প্রচেষ্টা, সেটা সবাই মিলে একটা কমিউনিটিতে আনার কোনো প্ল্যান আপনার আছে কিনা? আছে তো অবশ্যই। যেটা আপনি করতেছেন, আপনি একটা অবশ্যই সারা বাংলাদেশে একটা আপনার হিউম্যানিটি, ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ ব্যানারে আপনি সবাই গ্রুপ করে করে যেমন একটা সুন্দর ডেকোরাম মেনটেন করে আছেন, এরকম অনেকেরই প্ল্যান আছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতেছেন, এটা আগে থেকে শুরু করেছেন, আপনার এটাকে আমি সাধুবাদ জানাই, এবং এটা আপনি করতে থাকেন। হয়তো আপনি মানেই তো আমি, আমি মানেই আপনি, সুতরাং এখানে আপনি যদি একটা সুন্দর একটা ফ্রেমের মধ্যে সবাইকে আনতে পারেন, তাহলে আমি আপনাকে ডাকলেই কিন্তু সবাইকে পাচ্ছি। তো এরকম ধরেন অনেকেই অনেক গ্রুপ মেনটেন করতেছে, তো সেক্ষেত্রে ওই গ্রুপের সবাই আমাকে অ্যাডমিন করে রাখে, কোনো না কোনোভাবে আমাকে অ্যাডমিন করে রাখে। সুতরাং তারা মেনটেন করতেছে মানে আমি মেনটেন করতেছি মনে হয়। হ্যাঁ, তার মধ্যে যদি একসাথে থাকতে যান, তাহলে কোনো না কোনোভাবেই কোনো না কোনো সময় একটু গন্ডগোল, একটু মনে করেন অনিয়ম হতে পারে, কিন্তু সেগুলো আবার মেনটেন করা যায়, আবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সেটা ঠিক করা যায়। তো এইভাবেই আমরা মানে সামনের দিনে আরো অর্গানাইজড হব, এভাবে আমরা আরো সবার কাছাকাছি আসব। অনেক প্ল্যান আছে এগুলো নিয়ে, ইনশাল্লাহ সেগুলো হবে। তো ভালোই হচ্ছে এবং সামনে আরো ভালো হবে এই আশা করি আর কি। স্যার, অন্য একটা প্রশ্ন করি। এই যে ওএনপি হিউম্যানিটি বাংলাদেশ 64টা জেলায় 64টা গ্রুপ ক্রিয়েট করেছে, এটা টেলিগ্রাম দিয়েই আপাতত চলছে।
2 জন থেকে শুরু করে আমরা 150 জন পর্যন্ত পেয়েছি এক একটা জেলায়। এটার কার্যক্রম আপনার কাছে কেমন লাগছে যদি সংক্ষেপে বলতেন? হ্যাঁ, এটার কার্যক্রম অনেক ভালো লাগতেছে এবং মানে এটা আরো সামনে, যেহেতু কোম্পানি এখনো রান করে নাই, তো সেক্ষেত্রে কোম্পানি রান করলে ধরেন প্রপার ওয়েতে যখন কোম্পানিটা রান করবে তখন এটার আরো দেখবেন আপনি সাড়া পাবেন এবং এটা আরো সুন্দরভাবে করতে পারবেন। কারণ হয়তো এখন যে যার কাজে ব্যস্ত বা যে যার পার্সোনাল কাজে ব্যস্ত থাকে, যার কারণে এখানে অনেকেই সময় দিতে চায় না, অনেকে হয়তো অনিহার সুরে দেখে। কিন্তু এখান থেকে যখন সবাই আর্নিংয়ে আসবে, সবাই যখন এটার স্বাদ পাবে, তখন সবাই এদিকে ঝুঁকে থাকবে, তখন এখানেই তারা সময় দিতে পছন্দ করবে। তখন আপনি তাদেরকে নিয়ে আরও প্ল্যান করতে পারবেন এবং তাদেরকে নিয়ে আপনি আরও সামনে আগাতে পারবেন। কিন্তু এখনই সেটা হয়তো ওইভাবে পাচ্ছেন না, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু ওই জায়গায় আপনাকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে, ডিটারমিনেশন নিয়ে আপনাকে লেগে থাকতে হবে। আপনি ঝরে পড়লে হবে না এবং আপনার ভিতরে যেন সেই কনফিডেন্সটা থাকে। হ্যাঁ, যেমন আমাদের মিস্টার অ্যাশ মুফারে কিন্তু বিশ্বাস করে যে আমার কোনো ফাউন্ডার, আমার কমিউনিটির কেউই কিন্তু আমাকে ছেড়ে যাবে না। তো উনি এই বিশ্বাস লেভেল থেকেই কিন্তু উনি যে কোনো প্ল্যান, নতুন ইউনিক কোনো বিষয়, ইউনিক কোনো প্ল্যান যখন ওনার মাথায় আসে, তখন উনি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করেন এবং সেটা আমাদের প্ল্যানের মধ্যে নিয়ে আসার প্ল্যান করেন। তো সময় লাগলেও কিন্তু সেটা সে কিন্তু নির্দ্বিধায় করতে পারে, কারণ উনি আমাদের প্রতি তার যেমন বিশ্বাস আছে, ভালোবাসা আছে এবং আমাদেরকে উনি এটাও বিশ্বাস করেন যে আমাকেও সবাই এরকম ভালোবাসে। আমি যেমন সবাইকে ভালোবাসি, আমাকেও এরকম সবাই ভালোবাসে, আমাকে কেউ ছেড়ে যাবে না। আর এই বিশ্বাস লেভেল থেকে উনি ভালো কিছু আমাদের জন্য উপহার দেবেন, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে এবং ওই বিশ্বাসটা আপনারও থাকতে হবে যে আপনাকে সবাই ভালোবাসে, তখন আপনি বিজয়ী হবেন। থ্যাংক ইউ স্যার। আপনাকে লাস্ট একটা প্রশ্ন করবো স্যার, সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা অংশ যারা আমরা, আমার মতো যারা আর কি জিরো ফাউন্ডার হিসাবে আছে, তাদের তাদের অনেক প্রশ্ন যে আমরা জিরো, আসলে আমরা কি হবে, যারা টিম আছে ওদের অনেক ইনকাম হবে, আমাদের কি হবে? তো আপনি যারা আমরা সাধারণ ফাউন্ডার তাদের ব্যাপারে যদি একটু কিছু বলেন স্যার, শেষ প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে কোম্পানির সিও স্যারই কিন্তু বলেছেন জিরো বলতে কিছু নেই। এটা কিন্তু আমাদের সিও স্যার নিজেই বলেছেন যে জিরো বলতে কিছু নেই, আমরা সবাই ফাউন্ডার, এটুকুই আমাদের পরিচয়। এখন সেখানে কার কত বড় টিম আছে, কার কত কমিউনিটি বড়, এটা ম্যাটার করতেছে না। এবং আমাদের যে কোম্পানির যে ক্যাটমো সিস্টেম, এই ক্যাটমো সিস্টেম এমনই একটা সিস্টেম, এটা পৃথিবীর কেউ আগে কখনো ধারণাও করে নাই, শুনেও নাই, জানেও নাই এবং এখনো পর্যন্ত অনেকে জানে না, আমরাও জানি না। আমরা শুধু এতটুকু জানি, কমপ্লিট অটোমেটেড টার্গেটেড ট্রাফিক। হ্যাঁ, এবং তারপরে আছে মানি, তাই না? তো এখন এর বাইরে আমরাও যেমন জানি না, পৃথিবীর কেউ জানে না। তো এমন একটা সিস্টেম এটা, যে এখানে প্রত্যেকেই আর্নিংয়ে থাকবে, প্রত্যেকটা ফাউন্ডারই আর্নিংয়ে থাকবে। শুধু ফাউন্ডাররাই নয়, এখানে যারা সামনে আসতে চলেছে, আপনার যারা মানে কাস্টমার হিসেবে আসবে এখানে, তারাও এখান থেকে আর্নিং করবে। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই, যে এখন যেগুলো আছে যেমন ইউটিউব, তারপরে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া হিসেবে যেমন আপনার ফেসবুক, এখান থেকে কিন্তু কেউ আর্নিং করে আর কেউ কিন্তু আর্নিং করে না। আমরা সবাই ব্যবহার করি, কিন্তু কেউ আর্নিং করে, কেউ করে না। কিন্তু সিস্টেমটা এমনভাবেই করা যে ওই যারা মনিটাইজেশন করে শুধু তারাই আর্নিংটা পায়, আর যারা মনিটাইজেশন করে না তারা আর্নিং পায় না। ব্যাপারটা এইরকম আর কি কিছু। কিন্তু আমাদের অনপ্যাসিভের বিষয়টা তা নয়, আমাদের এখানে প্রত্যেকেই আর্নিংয়ে থাকবে এবং এই সিস্টেমটার উপরে যখন প্রত্যেকের বিশ্বাস আসবে, তখন এখানে মানুষ হুমড়ি খেয়ে পড়বে। হ্যাঁ, যারা বিশেষ করে অনলাইন জগতে আছে, তারা এটার প্রত্যেকটা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনের স্বাদ নিতে আসবে এবং এখানে এসে সবাই যখন, যেমন আপনাকে বলি যে যদি আপনি কোনো কিছুর ভালো স্বাদ পান, তাহলে আপনি কিন্তু সেটাই সারাক্ষণ পাইতে থাকবেন, মানে চাইবেন যে আমি যেন ওইটাই পাই। যেমন হায়দ্রাবাদের বিরিয়ানি, যারা একবার খায় তারা মনে করে যে না, আমি আবার আরেকদিন খাই, তাই না? তারপর এইরকম আর কি। তো আমাদের অনপ্যাসিভের এই যে টুলস অ্যাপ্লিকেশন যারা একবার ব্যবহার করবে, তারা এর প্রেমে পড়ে যাবে।
হুম, তখন মানুষ এখান থেকে আর বের হবে না, পাশাপাশি এখান থেকে তার একটা আর্নিং হচ্ছে। মানুষ সব সময় কিন্তু আর্নিং মুখী, কর্মমুখী, মানে মানুষ কি চায়, আর্নিং করতে চায়। এই যে মানুষ ধরেন আপনার এই ছোটবেলা থেকে শুরু করে নিজেকে তৈরি করার জন্য মাস্টার্স পাস করতেছে, তাই না, ইঞ্জিনিয়ার হচ্ছে, তারপরে আপনার এমআইটি হচ্ছে, বিভিন্ন রকমের কোয়ালিফিকেশন নিয়ে সে নিজেকে যোগ্য করে তুলতেছে, কিসের জন্য, আর্নিং এর জন্য। যে একটা মানুষ যখন কিছু না জেনেও আর্নিং পাবে, তখন সেখানে মানুষ কিভাবে আসবে, আপনাকে এই এই জিনিসটা আমাদেরকে ধারণা করতে হবে। মানুষ কিছুই জানে না, অজ্ঞ, মনে করেন মূর্খ। ধরেন আমরা এই অনপ্যাসিভের ব্যাপারে মূর্খ, এখন কিছুই জানতে হচ্ছে না, জাস্ট শুধু একটা মেম্বারশিপ নিতে হচ্ছে, আমাদের কাস্টমার হতে হচ্ছে, তাহলেই আমরা ইনকাম পাচ্ছি। এই বিষয়টা যখন মানুষের কাছে যাবে, এই মেসেজ যখন যাবে, তখন অনপ্যাসিভের কি কারো কাছে যেতে হবে, মানুষ আসবে। মানে এটা মধু দেওয়া আছে, মধুর কাছে সকল পোকা মাকড় এভরিথিং সব আসবে, এরকম আর কি। তো সুতরাং অনপ্যাসিভ মানে এইরকম জায়গা তৈরি করতে যাচ্ছে, আর এটাই আমরা বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, এবং এই বিশ্বাসের সাথে আমাদের অনপ্যাসিভের সাথে থাকতে হবে, তাহলে আমরা সাকসেস পাবো। এবং আমরা হচ্ছে আর্লি বার্ড বলা হচ্ছে, আমরা আগে থেকেই আসি, হ্যাঁ, এবং এটার সাথে জুড়ে আছি, এই কারণেই আমরা বেনিফিটেড হব বেশি। হ্যাঁ, মানে বেনিফিটেড সবাই হবে, কিন্তু যারা আর্লি বার্ড তারা বেনিফিটেড হবে বেশি, অ্যাডভান্স লেভেল থেকে যাত্রা শুরু করতেছে। এবং ধরেন আপনি ধরেন এই মানে যে কোনো একটা জার্নির সাথে যদি আপনি থাকেন, এবং সেই জার্নির সাথে যদি আপনি শুরুতে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেই জার্নিতে আগে যাবেন, আগে পৌঁছাবেন, আপনার টেকনিকটা থাকবে ভিন্ন। তো ওই রকম আর কি, যারা এখানে আর্লি বার্ড মানে ফাউন্ডার, তারা এখানে আগেই তারা তাদের জীবনে সাকসেস নিয়ে আসতে পারবে, দেন সবাই সাকসেস পাবে, সেখানে আমরা এগিয়ে থাকবো সব সময়। এটাই হচ্ছে আমাদের মানে বিশেষত্ব আর কি। এবং এখানে জিরো ফাউন্ডার বলতে কিছু নেই, সারা পৃথিবীর সকলেই আমাদের সাথে থাকবে, এবং প্রত্যেকেই যদি আমরা জিরোই বলি, তাহলে তো কেউ মনে করেন যে আগাবে না। আসলে জিরো বলতে কিছু নেই, সবাই আর্নিংয়ে থাকবে, এবং এটার একটা থিম আছে, একটা প্ল্যান আছে, এবং এটার একটা সুন্দর ডেকোরাম আছে, এবং সেটা একমাত্র অ্যাশমোপারে আমাদের সামনে যখন বলবেন তখন আমরা জানতে পারবো, এর আগে আমরা জানতে পারতেছি না, এটাই হলো বিষয়। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা রেকর্ডটা শেষ করব। আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, নাহলে আমরা প্রোগ্রাম শেষের দিকে যাব। আর কিছু বলবেন আপনি? না, আমার যে লাস্ট যেটা বলা সেটা হলো যে আমরা যারা অনপ্যাসিভিয়ান্স হিসেবে আছি, আমরা হই কাস্টমার, আমরা হই ফাউন্ডার, আমরা সবাই এক, এবং আমরা আমাদের জায়গা থেকে এক চুল পরিমাণও আমাদের লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না, এবং আমাদের অনপ্যাসিভের প্রতি বিশ্বাস রাখতে হবে, অ্যাশমোপারে স্যারের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমরা এখান থেকে সাকসেস হবই হব, এবং এই বিশ্বাসটা আমাদের থাকাটা খুবই জরুরি। হ্যাঁ, তো আমরা আসলেই প্রায় 18 সাল থেকে 24 সাল মানে 6 বছর আমরা অনপ্যাসিভের সাথে পার করে ফেলেছি। তো উইদাউট আর্নিংটা আমাদের প্রত্যেকের জরুরি, এটা সত্য, কিন্তু সেই আর্নিংটা যদি আমাদের এমন হয় যে কন্টিনিউয়াস প্রসেসে হয়, এবং সেই আর্নিংটা যদি কখনোই ব্যাকডেটেড না হয়, অর্থাৎ আমাদের যদি কখনো ভাটা না পড়ে, কখনো আমাদের ভেঙে পড়তে না হয়, এবং সেটা যদি আমাদের স্মুথলি হয় এবং কন্টিনিউয়াসলি হয়, তার জন্যে আমরা 6 বছর অতিক্রম করছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। এবং এই বিশ্বাস আমাদের থাকতে হবে যে ভালো কিছু হতে চলেছে, লেগে থাকতে হবে, এবং সাকসেস আসে তখনই যখন আপনি কোনো বিষয়ের সাথে কনফিডেন্সের সাথে লেগে থাকেন এবং বিশ্বাসের সাথে লেগে থাকেন, তাহলেই সাকসেস আসে। আর আমরা সেটা করতেছি, ইনশাল্লাহ আমাদের সাকসেস হবে। এই আমার শেষ কথা। তো আপনাকেও ধন্যবাদ, যারা আমাদের কথা শুনছেন তাদেরকেও ধন্যবাদ, এবং আমাদের অ্যাশমোপারকে ধন্যবাদ, এবং তার শারীরিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাকে শোনা যায় না, আপনার মাইক বন্ধ, শোনা যায় না।
থ্যাংক ইউ আমাদের বাংলার মেন্টর, বাংলাদেশের মেন্টর আব্দুস সোবহান স্যার। আপনার সাথে এই সাক্ষাৎকার পর্বটা কফি উইথ আব্দুস সোবহান খুব চমৎকার ভাবে আমরা পার করলাম। আমাদের সেশনটা প্রায় 40 মিনিট আমরা পার করেছি। আপনাকে পেয়ে সত্যি আমরা গর্বিত। ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ, মানবতার কথা বলে এই ব্যানারে আপনি এসেছেন, সাক্ষাৎকার দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস এ লট, থ্যাংক ইউ। আমরা Yeah.